এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রিয় বৃষ্টি, তোমার মাঝে একটি ষোড়শী মেয়ে ভিজে একাকার। বড্ড হিংসে হচ্ছে আমার। কেন বলতে পারো? বৃষ্টি, তুমি খুব ভাগ্যবান, ছুঁয়ে দিচ্ছ আমার নিজের মানুষকে। আর আমি তো সামান্য হাত ছুঁতে গিয়েও হাজারবার ভাবতে থাকি। তুমি সেখানে সারা দেহটাই ভিজিয়ে দিচ্ছ। কোনো এক নির্জন রাতে এক পশলার বৃষ্টিতে আমিও তোমার মতো তার সারা শরীর ভিজিয়ে দিব। তার শহরে বৃষ্টি হয়ে আসবো। সেদিকে তুষি তো লজ্জায় নুয়ে যাচ্ছে। কি সুন্দর তুষার ভাই কল্পনায়, মনেই হচ্ছে না এটা সেই জঙ্গলি ভূত। কোন দিন কি এ ভাবনা সত্যি হবে, নাকি বন মানুষ সবসময় বন মানুষই থেকে যাবে। ভাবনায় তুষার যখন ধীরে ধীরে তার মুখ এগিয়ে নিঃশব্দ দৃষ্টিতে ঠোঁটের দিকে যাচ্ছে, এরপর এইসব ভেবে ভেবে কখন যে খাতায় গুটি গুটি অক্ষরে পুরো পৃষ্ঠা আমার বন মানুষ জঙ্গলি ভূত লিখে ফেলেছে তার হিসেব নেই। জুঁইয়ের বড়সড় কনুইয়ের গুতায় হুঁশ ফিরে তুষি, ধমকে উঠে তুষি। ওই কুত্তা, সমস্যা কি তোর? একটু কি শান্তিতে বসে ভাবতেও দিবি না বাল? কি সুন্দর মোমেন্ট, সব কিছু বরবাদ করে দিলি শালা। মাত্রই চুমু খেতে যাচ্ছি, ধুর বাল, আমাদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঠিকই চলে আসলি। জুঁই ভয়ে ভয়ে সামনের দিকে ইশারা দেয় তুষিকে। তুষি সামনে না তাকে আবার বলে, এভাবে মুখ কালো করে বসে আছিস কেন? বিয়ের আগেই কি জামাই মরেছে আর তুই বিধবা হয়েছিস? আশ্চর্য, হাতে এমন গুতোগুতি করছিস কেন? সামনে কি? হ্যাঁ সামনে কি? আমার কি সুন্দর কল্পনার 12টা বাজিয়ে তুই মুখটা ফাটা বেলুনের মতো করে আছিস কেন কুত্তা? এখন কি আবার সেই আগের মোমেন্ট ফিরে পাবো? আর এদিকে তোকে দেখে মনে হচ্ছে তোর অবস্থা আমার মতো হয়েছে। আমি তো চুপচাপ কল্পনা করছিলাম, তবে তুই কেন পাকা ধানে মই দিলি? জুঁই এবার জোরে চিমটি কাটে, সামনে ইশারা করে মিনমিন স্বরে শুধালো, তুই সুরে চুমু টুমু পরে খাইস, বেঁচে থাকলে 1000 চুমু খেতে পারবি, কিন্তু তুই তো আজকে শেষ। এবার আমি না, তোর জামাই নিজেই বিধবা হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না তোকে, স্বয়ং তুষার বেটাও না। ধুরবাল, কি মিনমিন করছিস? হ্যাঁ, সামনে কি ভূত না ভাল্লুক যে ভয় কাঁপছিস? এই বলে সামনে তাকাতেই গলায় শুকিয়ে গেল তুষি। চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল। হন্তদন্ত হয়ে দাঁড়িয়েই উচ্চস্বরে বলে ওঠে সে, ইয়েস ম্যাম, সরি ম্যাম, কি করেছি ম্যাম, ভুল হয়ে গেছে ম্যাম, আর হবে না ম্যাম, মনে ছিল না ম্যাম, প্লিজ বের করে দেবেন না ম্যাম, তবুও যদি বের করে দেন তাহলে জুইকেও আমার সাথে বের করে দেবেন প্লিজ ম্যাম, সরি ম্যাম, এভাবে কি থেকে কি হয়ে গেল বুঝিনি ম্যাম, কানে ধরে উঠবোস করছি ম্যাম। এহেন দশা দেখে সবাই বেশ বিনোদন পাচ্ছে। গগন কাঁপুনি হাসির ঝংকারে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। একজন আরেকজনের উপর গড়াগড়ি খাওয়ার উপক্রম। তুষি এই ক্লাসে একটু বেশি হাসির কাণ্ড করে। রিমি নিজেও হাসি আটকাতে পারছে না। এ কি করলো বলো তুষি? শেষে কিনা এই ম্যামকে চটিয়ে দিল। হায় হায়! এদিকে জুঁই ভয়ে হাত পা কাঁপছে অবরত, গলা শুকিয়ে কাট। হাল্লা জানে তুষি আজ কপালে তোর কি আছে। ম্যামের চিৎকারে সবাই চুপ হয়ে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরেকটা শব্দ হলে সবাইকে ক্লাস থেকে বের করে দিব। এটা কি ক্লাসরুম নাকি এখানে সার্কাস হচ্ছে? এত হাসাহাসি কেন তবে? তুষির সাথে আমি কথা বলছি, তোমরা হাসার কে? পড়া দিয়েছি সেটা পড়ো, আজ না পড়লে সব কটার পিঠের ছাল তুলব। এরপর হেড স্যারের কাছে কমপ্লেন করব সব কটার নামে। গার্ডিয়ান ডেকে ইচ্ছে মতো অপমান করবে, তখন বুঝবে সবগুলো এক একটা বজ্জাতের হাড্ডি। বেয়াদব! ক্লাসে পড়তে আসো, হাসতে নয়। মাছের বাজার পেয়েছো এখানে? আর একটা কথাও যেন না শুনি। একদম সাইলেন্ট থাকবা সবাই আমার ক্লাসে। কথাগুলো বলেই বড়সড় দম নিলেন। তুষির দিকে দৃষ্টি নিয়ে রেগে পড়ল। খাতায় এসব কি? স্কুলে পড়তে আসো নাকি এসব করতে? এইটুকু মেয়ে, মুখের ভাষা কি? আমি তো পুরাই আকাশ থেকে পড়ে গেছি। আমার ক্লাসে তুমি অমনোযোগী হও, আবার কি বাজে চিন্তা ভাবনা! ছি! কালকেই তোমার বাবাকে আমি ডেকে পাঠাবো, বলবো অনেক পড়া হয়েছে, এবার বিয়ে দিয়ে দেন। মেয়ে আপনার বড় হয়ে গেছে, এ মেয়েকে আমি আর ক্লাস করাবো না। এমন ভালো স্টুডেন্ট লাগবে না আমার। জুইকে কি সুন্দর মধুর স্বরে গালি দিল। বাসাও কি এমন সুন্দর ভাষায় কথা বলো? একদমে কথাগুলো বলে থামলেন জীবন বিজ্ঞানের টিচার রূপাকার। তুষি মনে মনে বলল, আকাশ থেকে পড়ার জমিন থেকে এসব দেখে আমার কি লাভ? কেন যে এক্ষুনি এসব
ভাবতে গেলাম, বাঁশ খেলাম। তুষি নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নত স্বরে বলল, আর হবে না ম্যাম, মন দিয়ে ক্লাস করব। আব্বুকে ডাকবেন না প্লিজ, আমায় মেরেই ফেলবে। সে আমি বুঝে নেব। আর 2 দিন পর টেস্ট, রুটিন পর্যন্ত দিয়ে ফেলেছে, তাও তোমার সেদিকে জ্ঞান নেই। সারাক্ষণ প্রেম ভালোবাসা নিয়ে থাকলে তো এমনই হবে। টেস্টে পাস না করলে আমি অন্তত তোমাকে অ্যালাউ করব না। রিমি তোমার বোন কিভাবে হয় আমি ভেবে পাই না। রিমিকে একবার দেখেছো? মেয়েটা যেমন শান্ত ভদ্র, তেমনি তার পড়াশোনা সব দিকেই ফার্স্ট। আর তুমি তার উল্টো। বাসায় গিয়ে ওর থেকে কিছু শিখবে। সারা ক্লাস তুমি আজ দাঁড়িয়ে থাকবে, ব্যাস। আর সময় নষ্ট না করে পড়ানো শুরু করে দিলেন তিনি। তুষি বিড়বিড় করে রিমিকেও গালি দিল। শালা কেন যে এই বাল এত পড়ে? পড়বি ভালো কথা, তবে আমার কেন এত কথা শুনতে হয় তোর জন্য? আল্লাহ পড়াকু কাজিন যেন কারোর না থাকে, আমিন। এরপর সারা ক্লাস দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে আর গালিগালাজ করছে ম্যামের প্রতি তিক্ত হয়ে। এইসব সস্তা জ্ঞান শুনতে একদম রাজি নয় সে। সুযোগ পেলেই কথা শোনাতে ভোলে না এই ডাইনি মহিলা। বিরক্ত। এদিকে জুঁই খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়েছে। এ তো বেশি হেসেছে যে পেট খিল ধরে গেছে। জুঁইয়ের এহেন দশায় তুষি শুধু চোখ গরম করে ওর দিকে তাকিয়ে থেকেছে। আর জুঁইও কড়ুই দিয়ে গুঁতা মেরে বলেছে, ছি ছি, তুই কল্পনাতেও তুষার ভাইকে চুমু খাস? না জানি বাস্তবে কি করে ফেলিস ওই নাদান বাচ্চাটার সাথে। বিশ্বাস কর, এখন যদি তুষার ভাই এখানে থাকতো তোকে নির্ঘাত লুচু টুসি নাম দিয়ে দিত। তার চুমুটা কেমন ছিল? আরো চুমু ফিল নিবি? শিক্ষা হয়েছে? ব্যস্ত ঢাকা শহর। রোদের তীব্র তাপে সারা শরীর জুড়ে ঘামের গন্ধ। চোখ তুলে তাকানো যেন দায় হয়ে দাঁড়িয়েছে। সারা রাত অ্যাসাইনমেন্ট করতে করতে রাত 3টার দিকে ঘুমানোর কারণে সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে তুষারের। আজ অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট। সারাদিন ক্লাস টিউশন শেষে এই শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। এখন আর ইচ্ছে হয় না অ্যাসাইনমেন্ট করার। মনে হয় দপ করে বিছানায় গায়ে দিয়ে দিই। কয়েকদিন ক্লাস মিস হওয়ার জন্য আরও বেশি প্যারা যাচ্ছে নিজের উপর। প্রায় 10:30, এখনও ক্লাসের উদ্দেশ্যে রওনা হতে পারেনি তুষার। দিন দিন কেমন যেন নিজের প্রতি বিরক্ত এসে যাচ্ছে। এত খাটুনি এখন ভালো লাগে না। মনে হয় সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, তবুও তো শহরে ঘুরে দেখা যাবে। হল থেকে তাড়াহুড়ো করেই ব্যাগ থেকে সাদা টি শার্ট আর জিন্স পরে হুড়মুড়িয়ে টিসিএসেতে প্রবেশ করল। বন্ধুরা কল করছিল, বলছে সবাই সেখানেই আড্ডা দিচ্ছে, একসাথে ক্লাসে যাবে। অবশ্য তুষারের জন্য সবাই একটি ক্লাস মিস করেছে। যার যার মতো অ্যাসাইনমেন্ট ঘাটাঘাটি করায় ব্যস্ত। তুষার দৌড়ে পঙ্কজের পাশে ঘাসের উপর গা এলিয়ে দিল। ভাব এমন 100 মিটার দৌড় খেলা দিয়ে এসেছে। দরদরিয়ে ঘামে একাকার তার সাদা টি শার্ট। শোয়া অবস্থাতেই পড়ল, কি অবস্থা তোদের? সব ঠিকঠাক? ক্লাস যে মিস দিলি, নোটস দিবে কে? আমি তো মেসেজে বললামই 20 মিনিটের ভেতর আসছি। তুষারের বান্ধবী রফসা উত্তর দিল, সকাল থেকে কতবার কল করেছি দেখেছিস? এতদিন বসে থেকে কাল রাতে অ্যাসাইনমেন্ট করতে বলেছে কে? সেই এক্সামেও এমন করিস, আগের দিন সারা রাত পড়ে সকালে ঘুমে ঢুলতে ঢুলতে আসিস এক্সাম দিতে। মিরাজ এতক্ষণ চোরা চোখে রফসাকে পরখ করছিল। এই সেই ঢাবিতে প্রথম ক্লাস করার দিন থেকেই মেয়েটা সে ভালোবাসে। আস্তে আস্তেই নিয়ে বিনিয়ে হয়ে যায় বন্ধুত্ব। প্রথম প্রথম মনকে সান্ত্বনা দিত, প্রেম হওয়ার কী দরকার, বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকলে আর কি লাগে। কিন্তু ঝামেলা হচ্ছে যতই দিন পেরোচ্ছে মন ব্যাকুল হয়ে শুধু রফসাকেই চাইছে। মন চায় এই সামান্য বন্ধু হয়ে বরং অর্ধাঙ্গিনী হয়ে সারা জীবন তাকে লাগবে। ইদানিং সে উসখুস করছে কিভাবে বলা যায়, কিন্তু সামনে রফসা থাকলেই সাহসী কুলায় না। কথা গলায় আটকে থাকে, জড়তা কাজ করে, যা বলার জন্য সামনে যায় তার উল্টা বলে ফেলে। শেষে রফসাই জিজ্ঞেস করে, কিছু বলবি মিরাজ? এদিকে মিরাজের গলা শুকিয়ে কাঠ, খুব কষ্টে জবাব দেয়, তুই বাসায় যাবি না? চল পৌঁছে দিই। এটুকু বলেই দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে। আর রফসা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা বলার জন্যই 30 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছিস? হ্যাঁ এটাই। ঝটপট উত্তর দেয় সে। এরপর দুজন রিক্সায় উঠে বাসায় যায়। প্রায় 6 মাস ধরে এটাই হয়ে আসছে মিরাজের সাথে। এই পাশাপাশি বর্ষটাই মিরাজের জন্য অনেক। এদিকে রফসা অনেক আগে থেকেই বুঝে মিরাজের দুর্বলতার কারণ। মেয়েরা যে একটি ছেলের চোখ মুখ দেখলেই বুঝে যায় ছেলেটা কি চায়।
বেকু পুরুষ তার খুবই অপছন্দ, আর সেই স্বভাবই পেয়েছে মিরাজ। সব বন্ধুদের সামনে বীর পুরুষের ভাব দেখালেও রাফসার কাছে মেছো বিড়াল হয়ে যায়। রাফসার মনে হয় ভালোবাসিস মুখে বলতেই যদি কত কাঁপাকাঁপি, তবে প্রেম করবি কিভাবে? পরিবারের সকলের সামনে তখন জোর গলায় বলতে পারবি আমি শুধু রাফসাকেই চাই? এটা বলতে না পারলে তো বেকুব পুরুষই। যাকে তুই ভালোবাসিস তার সামনে বীর পুরুষ হতে হবে, তবেই তো সে আসল পুরুষ। রাফসা মনে মনে বেশ খ্যাপা মিরাজের প্রতি, তাই রাফসা সব জেনেও চুপচাপ থাকে। মিরাজ কল করলেও রিসিভ করে না, আর মিরাজও সারা রাত একটানা কল করে যায়। এই কাজে তার কখনো বিরক্ত আসে না, বরং ভালো লাগে। এদিকে বন্ধু মহলে সবাই এটা নিয়ে মজা ওড়ায়। রাফসার কথা একটু নড়ে চড়ে বসে জবাব দিল। রাফসান শোন, ওর কথা বাদ দে। আমি যদি তোকে কাল রাতে কতগুলো কল দিলাম, রিসিভ করলি না কেন? একটা পড়া বুঝতে না পেরেই তো বাধ্য হয়ে কল করা। জাইসা ফট করে উত্তর দেয়। এই কেন রে, আমাদের তিনজনকে তোর চোখে পড়ে না, নাকি শুধু রাফসানের নাম্বারই তোর মনে সেভ করা? কি বলিস পঙ্কজ? পঙ্কজ দুষ্টু হেসে বলে, যা দুষ্টু, বুঝে নাও। আমরা কি আর রাফসা? ওর শুধু নাম্বার কেন, পারলে পুরো রাফসাকেই সে মনের ক্যানভাসে সেভ করে রাখবে। রাফসা লজ্জায় লাল হয়ে গেল, কোনো কথা বলতে পারে না। এই বদগুলো সুযোগ পেলেই মজা লুটে। আর ওই বলদ মিরাজ এখন কেন বলতে গেল? রাফসা ওদের কথা অন্যদিকে দিতে জবাব দেয়। কি শুরু করলি তোরা? ক্লাসে যাবি না? আর মিরাজ, আমাকে আর কল করবি না। দেখছিস রিসিভ করিনি, তবুও কেন কল করিস? ভালো লাগে বলতে পারিস, আমার অভ্যাস। তো রিসিভ না করলেও আমি 1000বার কল করব। একদিন বিরক্ত হতে হতে ঠিকই তোর কল লিস্টের প্রথম স্থান করে নিব, দেখিস। মিরাজের এ কথায় সব বন্ধুরা উচ্চস্বরে হেসে উঠল। তার মানে তারা জানে এটুকু ছাড়া মিরাজের পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। মিরাজের মুখটা কালো হয়ে গেল। নিজের ওপর সে নিজেই বিরক্ত। মুখ ফুটে একবার বলেই দেখুক না, মেরে তো আর ফেলবে না। তুষার ঝটফট শোয়া অবস্থা থেকে উঠে বসে পড়ে এরপর বলল, তোদের প্রেমের আলাপন শেষ হলে এবার ওঠ। অনেক হয়েছে, 2 বছর ধরে দেখে যাচ্ছি, আর কত? না বলতে পারবে মিরাজ, আর না উত্তর দিবে রাফসা। শোন মিরাজ, তুই বরং রাফসার বাচ্চার মামু হওয়ার জন্য রেডি হ। আমরা সবাই কবজি ডুবিয়ে জম্পেশভাবে রাফসার বিয়ে খাবো, ইচ্ছে মতো নাচবো, আর ওর ননদিনীদের সাথে ফ্লার্ট করবো, তাই না গাইস? তুষারের কথায় আর এক দফা বাকি দুজন হাসলেও এদিকে হাসতে গিয়ে পঙ্কজ চোরা দৃষ্টিতে তুষারের ঘাড়ের কাছে তীক্ষ্ণভাবে পরখ করছে। এরপর টিসার ভালোভাবে এপিডোপিড করে দেখল। ততক্ষণে সকলে হাসি থেমে গেছে। তৎক্ষণাৎ জোরে ফিক করে হেসে দিল পঙ্কজ। এহেন হাসি থেকে কেউ বুঝতে পারল না কি হয়েছে। পঙ্কজ হাসি থামিয়ে জাইসাকে চোখের ইশারায় ডাকলো। তড়িঘড়ি করে দৌড়ে গেল জাইসা। পঙ্কজ হাত দিয়ে টি শার্ট দেখিয়ে দিতেই ঠোঁট দুটি আপনা আপনি হাঁ হয়ে যায়। এরপর জোরে চিৎকার করে রাফসা আর মিরাজকে ডাকে। সবাই কাঙ্ক্ষিত জিনিসটা দেখতেই হা হা করে হাসতে থাকে। তুষার কিছু বুঝতেও পারছে না এভাবে কি করছে ওরা, আর হাসছেই কেন। শেষে ভাবে টি শার্টে ময়লা লেগেছে নাকি, তাই হতাশ স্বরে বলে, এভাবে কি দেখিস? টি শার্টে ময়লা লেগেছে বোধহয়। এই বলে হাত দিয়ে একটু ঘাড়ের দিকে ঝাড়া দেয়। ওর কথায় মিটিমিটি হাসে সবাই। পঙ্কজ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, ময়লা তো লেগেছেই, চুমু লেগেছে চুমু। রাফসা দুষ্টুমি ছলে বলে, তুষার, এর জন্য বুঝি টাঙ্গাইল থেকে আসতে চাস না? শেষে কিনা ঘাড়ে চুম্মা? তুষার দুভ্রু কুঁচকে বলে। বুঝলাম না কি বলছিস আজে বাজে। চুমু মানে? সবাই একসাথে বলে উঠল। লিপস্টিক থেরাপি, লিপস্টিক থেরাপি। জাইসা বলল, আয় হায় তুষার, এত সুন্দর টি শার্টের ডিজাইনার কে রে? পঙ্কজ হই হই করে শুধায়, আসলে ইউনিক হয়েছে তাই না মিরাজ? আরও একটা চাই। তুষার পরের বার টাঙ্গাইল গেলে অবশ্যই আমার জন্য 1 পিস আনবি। মিরাজ ফটাফট বলে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। খানিকটা অবাক হলেও হালকা ভয় হতে থাকে। আজ 8 দিন ঢাকায় আসার এতদিন বাদে এসব চুমুচুমির কথা বলছে কেন ওরা? কি আছে টি শার্টে? আসার সময় তাড়াহুড়ে দেখাও হয়নি। তৎক্ষণাৎ তুষার টি শার্ট খুলে ফেলে। এখন শুধু তার গায়ে স্যান্টু গেঞ্জি। উল্টে পাল্টে টি শার্ট দেখতেই চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে যায়। কেউ টি শার্টে খুব সুন্দরভাবে ঠোঁটের রং দিয়ে চুমুর সেভ এঁকে দিয়েছে।
কখনো ধুয়ে ফেললেও যাতে না উঠে তার জন্য পেন্টিং করার রং দিয়ে এঁকেছে। তাও একটা চুমু না, বরং তিনটা। তখনই চোখ লাল বর্ণ ধারণ করে, মুখ আপনা আপনি একটা কথা আসে। তুষুর বাচ্চা, তুই আমার মতো নাদান বাচ্চার সাথে এ কি করলি? সব মান সম্মান শেষ করে দিলি, সব শেষ, সব। পঙ্কজ পিঠ চাপড়ে মুখ টিপে হেসে বলে, শুধু তুষুর নয়, তোরও বাচ্চা। আর যা করেছে বেশ করেছে। নভেম্বর মাস চলে এসছে, সেই সাথে পরীক্ষাও চলছে তুষি। এই 1 মাস ভীষণ ব্যস্ততায় যাচ্ছে। ম্যাম ওই দিন গার্ডিয়ান ডেকেছিল। তুষির বাবা ভীষণ দরকারি তখন সিলেটে ছিল, বিদায় তুষির মাকে যেতে বলেছিল। তখন হেড স্যার অনেক জ্ঞান দিলেন আর ভালোভাবে পড়তে বলেছে। কত বড় হয়েছে দুষ্টুমি, এখন কমাতে হবে তাও আলোচনা করলেন হেড স্যার শান্তশিষ্ট। তাই ক্লাসের কথা সরাসরি বলেনি। তবু আমেনা বেগম ওই দিন থেকে ভীষণ খ্যাপাটে হয়ে গেছে তার এক কথায়। এসব জ্ঞান শোনার জন্য কেন তাকে হেড স্যার ডেকে পাঠাবে? তানহার বেলায় তো এমন হয়নি কখনো। হাই হাই করে বলল, বড় তো আর কম হয়নি, বুদ্ধি হবে কবে? আমি এই মেয়েকে কোথায় যাব? এরপর থেকেই সারাক্ষণ নজরে নজরে রাখে। না পড়লেও 10টা পর্যন্ত টেবিলে বসে রাখে। ফোন তো নিয়েছেই, আর দেওয়ার নাম নেই। তুষি এখন পড়ছে মন দিয়ে। সাধারণত পরীক্ষা আসছে, তাই সে নিজেও রাত দিন এক করে পড়াশোনা করে। তখন হুড়মুড় করে রুমে জান্নাত আসে। কি রে, পড়া হয়নি? তোকে বলেছিলাম না আজ বের হব। এই বলে বিছানায় পা দুলাতে দুলাতে আচার খেতে থাকলো। তুষি কাঁদো কাঁদো গলায় শুধালো, না রে আপু, পড়া যেন শেষই হচ্ছে না। আমি কালকে ফিজিক্স কি লিখবো ভেবেই পাচ্ছি না। এত সূত্র মুখস্থ করা যায় বলো আপু? আহারে থাক তাহলে, তুই না গেলে তো আমাকেও যেতে দিবে না একা একা। কাল যাবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়, কাল এক্সাম নেই। এবার মন দিয়ে পড়, ফেল করলে কাকিয়া তোর পিঠের একটা একটা করে ছাল তুলবে। আমি যাই, আহিরকে বলে আসি কাল আসতে। জান্নাত এই বলে বের হতে যাবে, তখনই তুষি হই হই করে বলে, আহির মানে? কোন আহির? এই আহির ব্যাটা কে? এই আপু বলো না, কাহিনী কি বলো তো? তানহা আপুর ওই দেওরের কথা বলছো না তো? জান্নাত ধরা খাওয়ায় দাঁত দিয়ে জিভ কাটে, ঠোঁট জোরপূর্বক হাসি টেনে বলে, ওই আর কি, হ্যাঁ সেই আহিরই এই আহির। আসলে হয়েছে কি, বিয়ের পর আমাকে ফেসবুকে অ্যাড পাঠিয়েছিল। তারপর থেকে টুকটাক কথা হতো, এইভাবেই হয়ে যায় আর কি। হয়ে গেছে কিভাবে যেন। প্রথম ভাবতাম বোকা, এখন দেখি বজ্জাত। কি বলো? ওই হাদারামের সাথে তোমার মানতে পারছি না। আমি ভেবেই পারছি না ওই বলদ তোমাকে পটালো কিভাবে। শেষে কিনা ওই বেকুবকে দুলাভাই ডাকতে হবে। এ কিয়া মুসিবত হে ইয়ার। তুষি এই বলে ন্যাকামি কান্না করলো। জান্নাত ওর অবস্থায় হেসে উঠল, মাথায় জোরে চাটি দিয়ে বলল, ন্যাকামি করিস? ওই আমার সামনে বলদ বলিস কি সাহসে? পর বলছি, ইচড়ে পাকা। গেলাম আমি। হন হন করে তুষির রুম থেকে বের হয়ে যায় জান্নাত। তুষি ঠোঁট উল্টে বলল, যাক বাবা, বিয়ের আগে কিছু বলা যায় না। এরপর পড়ায় মনোযোগ দিল তুষি। এক ধ্যানে পড়া শুরু করলো। অনেকক্ষণ খাওয়ার জন্য ডাকাডাকি করলেও যখন তুষি আসলো না, শেষে আমেনা বেগম প্লেটে খাবার নিয়ে আসলো। নিজ হাতে খাইয়ে মুখ মুছিয়ে দিল। এরপর মাথায় হাত দিয়ে আদুরে স্বরে বলে, এভাবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকলেই তো আমি বকি না। এত বড় হয়েও তুই সারাক্ষণ লাফালাফি করিস। মানুষ কি বলবে বলতো? পর মন দিয়ে, রেজাল্ট যদি ফাটাফাটি হয় তবে দেখিস সবাই কেমন আদর করবে। তাই ভালো রেজাল্ট করে দেখিয়ে দে সবাইকে। তুষি জবাব দিল, শোনো মা, আদর পাওয়ার জন্য রেজাল্ট ভালো করতে হবে না। এমনিতেই আমাকে সবাই ভালোবাসে। কথা বলা শেষ হতেই জোরে চাটি মারে আমেনা বেগম। রেগে মেগে বলে, বেয়াদব, ভেবেছিলাম ভালো হয়ে গেছিস, তোর মধ্যে ভদ্রতা আনতে পেরেছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম স্বভাব কখনো ভালো হয় না। তুই বেয়াদব, সবসময় বেয়াদবই থাকবি। আর 1 মিনিটও দেরি না করিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। তুষি ফিক করে হেসে দিল। যাক, মাকে রাগানো গিয়েছে। রাগ করলেই যে তার মাকে ভালো লাগে। তুষি জোরে জোরে বলে ওঠে, যাক বাবা, আমি আবার কি করলাম? এই মা, তুমি রেগে গেলে কেন? প্লেটটা আন্দো নিয়ে যাও। কথা শেষ হতেই শুনতে পেল রান্নাঘরের জিনিসপত্র ঝনঝন করছে।
আর বোঝা বাকি রইল না, ভীষণ ক্ষেপে আছে আমেনা বেগম। তুষার সব টিউশন শেষ করে ভাবলো তুষিকে কল করা যাক। অনেক দিন হলেও কথা হয় না। মাঝে একবার কল করলেও ফোন বন্ধ ছিল তুষির। ভেবেছিল পরীক্ষা আসলে সিরিয়াসভাবে পড়াশোনা করছে। ভাবতে ভাবতে আজও কল করে দেখলো ফোন অফ। অতঃপর শেষে উপায় না পেয়ে ফুপির ফোনেই কল দিল। যদিও কয়েকদিন পরেই আমেনা বেগমের সাথে কথা হয়, কিন্তু তুষির কথা জিজ্ঞেস করতে কেমন যেন লাগে, তাই ভালো মন্দ জিজ্ঞেস করেই কল কেটে দেয়। আমেনা বেগম রিসিভ করে বলে, কেমন আছিস তুষার? কতদিন বাদে কল করলি। ফুপির কথা মনে পড়ে না তাই না? পড়াশোনার কি খবর? আসসালামু আলাইকুম ফপির, আমি ভালো আছি। তোমাদের মনে পড়বে না কেন? আসলে সময় পাই না। কি করো? বাসার সবাই ভালো? আমেনা বেগমের সালামের উত্তর দিয়ে জবাব দেয়, হ্যাঁ, সবাই ভালো। তুই না প্রতি মাসে আসিস, এবার আসলি না কেন? কোনো সমস্যা? কবে আসবি? তুষার হন্তদন্ত হয়ে বলে, হ্যাঁ ফপি, যাব। আমার পরীক্ষা, তাই পড়তে হচ্ছে, তবে দেরি হবে যেতে। রিমি, ওরা পরীক্ষা কেমন দিচ্ছে? রিমি তো সব পারে, ভালো দিচ্ছে। আমার গুণধর্মী তো বলে ভালো হচ্ছে। চিন্তা করো না মা, দেখবে রেজাল্ট খুব ভালো হবে। চাপাবাজিটাই পারে তোমার মেয়ে। তা সে এখন কি করে? ছাইপাশ বই নিয়ে বসে আছে নিশ্চয়ই। না রে, পড়তেই বসেছে। একটু আগে খাইয়ে দিয়ে এলাম। কথা বলবি? দাঁড়া দিচ্ছি। দাও দেখি। এই বলে বাসায় এসে বিছানায় আচ্ছোয়া হয়ে শুয়ে পড়ল। আর অপেক্ষা করল এতদিন বাদে নিজের ব্যক্তিগত মানুষের কণ্ঠস্বর শুনতে। আমেনা বেগম তুষির দিকে ফোন দিয়ে বলল, এই ধর, তুষার কথা বলবে। তুষার নামটি শুনতেই বুকটা ধক করে উঠল। এতদিন বাদে তবে মনে পড়ল ওই জঙ্গলি ভূতে কি করে এত সারাদিন। 2 মিনিটও কি সময় হয় না কথা বলার জন্য? মনের মাঝে এতদিনের সকল অভিযোগ অভিমান ঘিরে ধরল তাকে। কাঁপা কাঁপা হাতে ফোন নিয়ে কানে দিল, বলল, হ্যালো। তুষার বড় শ্বাস নিয়ে বলল, কেমন আছিস? পরীক্ষা কেমন হচ্ছে? মন দিয়ে পড়ছিস নাকি এখনো ফাঁকিবাজি? এতগুলো প্রশ্ন একেবারে করলে কোনটাই উত্তর দিব? এতগুলো মানে? কয়টাই তো বললাম, সবগুলোর উত্তর দিবি। কুইক। তার আগে বলো, 1 মাস পর কেন কল করলে? ঢাকা গিয়ে তো ভালোই আছো, কাছাকাছি থাকলে এক তুষার ভাই, আর দূরে গেলেই অপরিচিত তুষার হয়ে যায়। অভিযোগের খাতা একটু একটু করে বের করছে সে। কি বলতো, তুই কি আমায় মিসটিস করা শুরু করেছিস নাকি? মোটেও না, এমনি বললাম। ভালো, আচ্ছা রাখ, পরে কথা হবে। ফোন রাখার কথা শুনে তুষির কথায় কথা আটকে যায়। খুব কষ্টে বলে, তুমি এত পাষাণ কেন তুষার ভাই? তোমার কি একদিনও সময় হয় না এখানে আসার? আগে তো দিব্যি 1 সপ্তাহ পর পর আসতে। যাব না, পরীক্ষা আমার। কবে আসবে বলো না। বলেছি না, তুই যেদিন আমাকে ডাকবি সেই দিন। রাখছি, ভালো থাক। হুট করে কান্না পেয়ে গেল তুষির। নাক টেনে টেনে উত্তর দিল, কোনোদিন আসবে না তুমি, খবরদার। আমার সামনে তোমাকে দেখলে খুন করে ফেলবো, বন মানুষ কোথাকার। তুষার এমন কথায় ঠোঁট টিপে হেসে উত্তর দেয়। ঠিক আছে, যাব না। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কল কেটে দেয়। তুষার নাক টানার শব্দ শুনেই বুঝতে পেরেছে মেয়েটা এখন সব অভিমানের ঝুলি বসিয়ে কেঁদে দিবে। আর সেই কান্না থামানো দূর থেকে যাবে না, কাছে থাকলে বলতো, যত পারিস কান্নাকাটি কর, সারা জীবন তোকে এভাবেই কাঁদতে হবে। মুখ ফুটে যখন বলবি তুষার ভাই তুমি আমার কাছে আসো, ঠিক ওই দিনই আমাকে পাবি। ভাবনা বাদ দিয়ে অতঃপর দীর্ঘশ্বাস ফেলে ফ্যানের দিকে তাকিয়ে বলে, শোনো মেয়ে, আমি তো চাই তোমার সাথে থাকতে। এই দূরত্ব যে আমারও এখন সহ্য হচ্ছে না। মনের বিরুদ্ধে খুব কষ্টে ঢাকা থেকে যাচ্ছি, সে খেয়াল তোমার আছে? প্রতিদিন এই আশায় থাকি, হুট করে কল দিয়ে বলবে তুষার ভাই আমার আর ঝগড়া না করে মন টিকছে না। তুমি চলে আসো তো, একটু ঝগড়া করে মন ভালো করি। নিজের অজান্তেই প্রায় এসব বলে তুষার, আর মনে মনে হাসে। এদিকে তুষির কান্নার বাদ পাচ্ছে না, হেঁচকি তুলে অনবরত কাঁদ। যদিও খুব কষ্টে পড়ায় মন দিয়েছিল, এখন ওই তুষারের ফোন কলে সব উলটপালট হয়ে গেছে। কাঁদো গলায় বলল, পাষাণ তুষার ভাই, কতদিন এভাবে পালাবে? একবার শুধু আসো, একদম মেরে দিব। অনেকক্ষণ কান্নার পরে মায়ের ফোন থেকেই ফেসবুকে যায় তুষারের আইডি ভিজিট করতে। তুষার তেমন অনলাইন হাসে না, বিধায় অল্প কয়েকটা পোস্ট। একসময় তুষি ঠোঁটের সেই পেন্টিং করা টি শার্টের চুমু দেখে থমকে যায়। মনে পড়ে যায় সেই দিনের কথা। হুট করেই মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছিল। গভীর রাতে
তাই তো সে পা টিপে টিপে তুষারের ঘরে প্রবেশ করে এই কাণ্ড করেছিল। জঙ্গলিভূতকে উচিত শিক্ষা দিতে তার প্রিয় শার্ট বরবাদ করে দেওয়ার জন্য। আর সেই টি শার্ট পরা অবস্থায় তুষার ক্যাপশন দিয়েছে, ওগো আমার প্রাণের ভবিষ্যৎ বউ, এই ছিল তোমার মনে? এতই যখন চুমু দিতে ইচ্ছে হয় তবে কেন লুকিয়ে চুকিয়ে শার্টে চুমু খাও? আজ তো টি শার্টের মালিককে চুমু খেতে পারো। তোমার কমলার কোয়ার ঠোঁট দুটি যে আমার নেশা, ওই ঠোঁটে 1000 বার চুমু খেলেও আমি ক্লান্ত হব না। পরের বার শার্ট নয়, শার্টের মালিককে চুমু খাওয়া চাই, তবেই তো বুঝবো তোমার বড্ড সাহস। ক্যাপশন পড়া শেষ করেই চোখ বড় বড় হয়ে গেল। তুষারকে শিক্ষা দিতে গিয়ে এখনই নিজের মানসম্মান সব শেষ হয়ে গেল। জঙ্গলি ভূত এ কী করলো? কিভাবে পারবে সে ওই বনমানুষের সাথে? সব সময় কি হেরে যাবে? বিড়বিড়িয়ে তুষি বলে, নির্লজ্জ তুষার ভাই, শরম লজ্জা সব পদ্মা সেতুতে ধুয়ে গেছে। পর মুহূর্তে শুধু ওই লেখাগুলো চোখে ভেসে উঠল। আর তুষি এদিকে নিজেই নিজেই লজ্জায় রাঙা হয়ে গেল। ওই দিন আর একটুও পড়ায় মন বসল না। মনে হলো এই বুঝি তুষার ভাই সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে মুখ টিপে হাসছে, আর তুষির লজ্জা হওয়া মুখখানা দেখছে। ঠোঁট দুটিতে লজ্জাময় হাসি নিয়েই রাত পার করলো তুষি। রাতে কখনো বালিশ দিয়ে মুখ ঢেকে রেখেছে, নয়তো 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে, আর বলেছে, উফ তুষার ভাই, তুমি তো লজ্জায় আমাকে মেরেই ফেললে। দেখতে দেখতেই তুষির পরীক্ষার শেষ দিন আজ। খুব সকালে উঠেই সব পড়া রিভিশন দিচ্ছে সে। ভালোই ভালোই আজ পরীক্ষাটা দিতে পারলেই বেঁচে যাবে। এরপর 2 মাস কোচিংয়ের পর এসএসসি শুরু হবে। চিন্তায় মাথা সারাক্ষণ ভন ভন করে। পড়াশোনা করে কি হবে যদি সেই জামাই, সংসার আর বাচ্চা কাচ্চাই মানুষ করতে হয়? উফ, একদম নিঃশ্বাস নেওয়াও যেন দায় হয়ে পড়েছে। তড়িঘড়ি করে রেডি হয়ে রিমি আর তুষি বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। রিকশায় যেতে যেতেই রিমি শান্তস্বরে বলে, কেমনে পারলি? সব বিক্রিয়া মনে আছে? রসায়নে তো আবার তুই খুব ভালো পারিস। হ্যাঁ, রসায়ন আমার জামাই, আর পদার্থ আসলে একটা অপদার্থ, তাই সে আমার প্রাক্তন। রিমি ফিক করে হাসি উত্তর দেয়, তুই কার মতো হয়েছিস বলতো? এত কথা পাস কোথায়? তুষি আকাশ থেকে পড়ার মতো করে বলে, আশ্চর্য, বাবা মায়ের মতোই হয়েছি। এই কথা বললি কেন তুই? আমাকে নিয়ে তোর কি কোনো ডাউট আছে? রিমি কপাল চাপড়ে বলে, হায়, আমি বললাম কি, আর তুই এই কথার মিনিংটা কোথায় নিয়ে গেলি? এত দূরে তো আমি ভাবিও নি। সবসময় সহজ কথার উত্তর তুই জটিল করে দিস। তোর সাথে আমি আর পারলাম না ভাই। তাহলে লাগতে আসিস কেন? ভুল হয়েছে ভাই, মাপ চাচ্ছি। চল, এবার এক্সামের টাইম হয়ে যাচ্ছে। তুষি শয়তানি হাসি দিয়ে বলে, আজব, তুই নিজেই তো আজ শুরু করলি, এখন আমার দোষ দিচ্ছিস? সব সময় কেন আমি দোষী হব? রিমি এহেন কথা শুনে অপরাধী স্বরে বলে, হ্যাঁ, আমারই বড় ভুল। তোর সাথে তর্ক করাই জীবনের বড় ভুল, শয়তান মহিলা। রিমিকে হারাতে তুষির বেশ লাগে। বলত রিমি সারাক্ষণ চোখে চশমা আর ভাবুক হয়ে বসে থাকে। একটু যে জীবনটা উপভোগ করবে তাও না, চাশমিশ কোথাকার। পরীক্ষা শেষে জুই, রিমি আর তুষি বেরিয়ে আসলো। তুষি জোরে একটা নিঃশ্বাস ছাড়ছে। জুই পণ করেছে আজ ডিসি ল্যাকে যাবে, সেখানে পেট পুড়ে ফুচকা চটপটি খাবে। তুষি তো আগে থেকে রাজি, ঘোরাঘুরি আছে মানে সেখানে তুষিও আছে। দুজনের এভাবে ঘ্যান ঘ্যান করতে দেখে শেষে রিমি রাজি হলো, তবে বলল, বড়াবু যদি কিছু বলে তাহলে তুষি চুন্নি তোর খবর আছে। তুষি তেড়ে গেল, বলে ওঠে, ওই তুষারকা চামচে, তুই আমাকে চুনলি বললি কেন? তুই যে চুন্নি এটা সবাই জানে, শুধু তোর খারাপ লাগবে বলে কখনো কেউ কিচ্ছু বলেনি। ভাগ্যিস তুষার ভাই সবার হয়ে সাহস বাড়িয়ে বলে দিয়েছে। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? সবাই মিলে ফজলামি করিস আমার সাথে, 2 টাকার চামচে। জুই এতক্ষণ চুপচাপ দুজনের ঝগড়া দেখলেও এবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে দুজনের মাঝখানে যায়। এরপর বলে, ভাই তোরা চুপ করবি? মা যে রাস্তায় ঝগড়া করলে লোকে কি বলবে? পাগল বলবে, পাগল। তুষি, তোর মুখ এখন অফ যা প্লিজ। তুষি রেগে মেগে একাকার হয়ে ফুঁসে ওঠে, কি বললি? এখন আবার আমার দোষ? কে আগে শুরু করেছে তা তো দেখবি না। সব সময় তোরা আমার সাথেই এমন করিস।
সহজ সরল ভদ্র মেয়ে পেয়ে যা তা বলিস, নির্ঘাত ভালো বলে কিছু বলি না। অন্য মেয়েদের মতো বিচ্ছু হলে বুঝতে মজা, ভালো লাগে না। আমি যাব না ওই ডিসিতে, তোরাই যা। জুই চরম অবাক হয়ে বিড়বিড়িয়ে বলে, যাক বাবা, তুষি ভদ্র, সহজ সরল, জীবনে এ কথাও শুনতে হলো। যত যাই করিস, তবে এসব রাস্তাঘাটে আর বলিস না, মানুষ হার্ট অ্যাটাক করবে। এদিকে রিমি পাল্টা জবাব দিল, তো আমরা কি কেউ তোকে ধরে রেখেছি? যা না, যা। ধর, ছোটদের মতো ঝগড়া। আয় তো। এই তোরা দেখ কিভাবে ছেলে মেয়েগুলো চিপকে আছে, এমন ভাবে বসেছে মনে হচ্ছে না পারে ছেলেরা মেয়েদের কুলে ঢলে পড়তে। তুষি জুয়ের কথায় সামনে তাকায়, দেখে অনেক প্রেমিক প্রেমিকার আনাগোনা দেখে যাচ্ছে পার্কে। সকল বসার জায়গা বন্ধ। ডিসিতে এই একটাই সমস্যা, সব প্রেমিকরা এসে ভিড় জমাবে। আচ্ছা, তাদের কি আর কাজ নেই? সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত একটি বসার জায়গাও পাওয়া যায় না। ওইদিকে তুষার ভাই বলে তার নাকি এক বিন্দু পরিমাণও সারাদিন সময় নেই। কি জানি বাপু ঢাকায় নতুন প্রেমিকা বানিয়ে ফেলেছে নাকি কে জানে, তাকেই হয়তো সময় দিতে বড্ড ব্যস্ত। তুষি মনে মনে বলে, একবার আসুক খালি জঙ্গলি ভূত, নতুন গার্লফ্রেন্ড বানানোর শখ একদম ঘুচিয়ে দিব, তখন বুঝবে তুষি কি জিনিস। হ্যাঁ, জীবনটা একদম টানা টানা বানিয়ে ছাড়বো বলে দিলাম। এরপর তো সেই কাপলদের দিকে তাকিয়েই বলল, কেমন নির্লজ্জ হলে এভাবে পাবলিক প্লেসে গলা ধরে বসে থাকে, ছি। আর আমি তো ছেলেদের সাথে কথা বলতেই কাঁপাকাঁপি শুরু করে দিই। যত সব বদগুলো, ওদের ফ্যামিলিতে কি কেউ কিছু বলে না ভাই? চলো অন্যদিকে ফুচকা খেয়ে চলে যাব, মেজাজ গরম। জুই নির্বিকার হয়ে বলল, আসলেই আমরা সব এক একটা অকর্মার ঢেকি, কোনো কাজও করতে পারি না, না পারি ঠিক মতো পড়াশোনা করতে, আর না প্রেম করতে পারি। কিচ্ছু হবে না রে আমাদের দ্বারা। তুষি কান্না জড়ানো কণ্ঠে বলল, আসলেই রে দোস্ত, কি করলাম জীবনে? ওদের দেখ কি সুন্দর লুতুপুতু করছে, তাও আবার পাবলিক প্লেসে। ওদের মতো কাঁপাকাঁপি না করে কবে ভেবে পাবলিক প্লেসে প্রেম করতে পারবো বলতে পারিস? জুই হাই হাই করে উঠল। রিমি এমন কথা শুনে গলা ফাটিয়ে হেসে মুখ মুচড়ে দিল। তুষি আপাতত কিছু বলল না। বাসায় গিয়ে এর একটা ব্যবস্থা করতেই হবে। তুষির সাথে পাঙ্কা নিতে আসে ওরই রিমির বাচ্চা, দেখে নিবে সে। তিনজনে ফুচকা খেলো। চা খেতে খেতে ঝগড়াটাও বেশ চলল। এরপর অনেকটা সময় ধরে পৌর উদ্যানে বসে আড্ডা দিল। রিমির সকল কথার মাঝে পড়াশোনার টপিকটা বাদ যায়নি। তার এক কথা, তাড়াতাড়ি বাসায় চল, পড়তে হবে। এদিকে রিমির প্রতি তুষি অতিরিক্ত পরিমাণে বিরক্ত। জুই আছে নাদিরের জ্বালায়, তুষির থেকে অনেক পরামর্শ নিচ্ছে কিভাবে নাদিরের মাথা থেকে প্রেম ভালোবাসার ভূত সরিয়ে দেবে। চরম একটা শিক্ষা দিতে হবে তাকে। শেষে তুষি বলেই দিল, শোন জুই, তুই বরং একটা বড় সড় ধরনের কাণ্ড করে ফেল, এরপর দেখবি তোকে বিরক্ত করা তো দূরের কথা, সে নিজেই বিরক্ত হয়ে দেবদাস হয়ে গেছে। জুই হন্তদন্ত হয়ে বলে, কি বলিস? তোর ওই মোটা মাথায় এমন সুন্দর প্ল্যান আছে? তুষি গরম চোখে তাকিয়ে বলে, কি মোটা মাথা বললি? যা, বুদ্ধি দিব না তোকে। মানুষের ভালো করতে নেই আজকাল, তার থেকে রাস্তার কুকুরও ভালো। একবার পাউরুটি দিলে সারা জীবন কৃতজ্ঞ প্রকাশ করবে। না বেবি, মজা করলাম। বল শুনি তোর মাস্টার প্ল্যান। তুষি এবার গলা খাকরি দিয়ে প্রচন্ড সিরিয়াস মুড নিয়ে বলা শুরু করলো, এত করে বলছিস যখন, তাহলে শোন। প্রথমে তুই নাদিরের সামনে দাঁড়াবি, এরপর এমন ভাব করবি যেন তুই লজ্জায় তার দিকে তাকাতেই পারছিস না। ধীরে ধীরে মুখ তুলে তাকিয়ে দেখবি ওর মুখের রিয়াকশন। হুট করে বলে ফেলবি, চলো যান, আমরা আজই বিয়ে করে নিই। দেখিস এমন কথায় ও সারা জীবনের জন্য তোর সামনে আসতে ভুলে যাবে। কারণ ছেলেরা যতই হোক বিয়ে করতে নারাজ। সারা বছর প্রেম করবে, মজা লুটবে, কিন্তু যখনই বিয়ের কথা উঠবে সেই মুহূর্তেই লেজ গুটিয়ে পালাবে। তবুও যদি বিয়েতে রাজি হয় তবে আলহামদুলিল্লাহ, তুই ফট করে কবুল বলে ওর জীবন তামা তামা করে দিবি চিরকালের জন্য। জুই হা হয়ে গেল। এটা কোনো প্ল্যান হলো? রিমি বাম হাত কপালে ঠেকিয়ে অসহায় হয়ে বসে রইল। আজ তার জুয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, হাহাকার করতে ইচ্ছে করছে। বেচারি কি একটা মাথা পাগল বান্ধবী পেল যে কিনা বাস দিতেও পিছু পা হবে না। দুজনকেই চুপ থাকতে দেখে তুষি আবার বলল, কিরে রিমি, তোরা কিছু বলছিস না যে?
প্ল্যানটা ফাটাফাটি না? আব্বু আর চাচুকেই তো দেখি প্রতিদিন একবার হলেও বলতে তারা বিয়ে করে ফেঁসে গেছে, না পারছে এদিক যেতে, না পারছে ওদিক যেতে। রিমি উত্তর দেয়, কি বললি তুই? আজই আমি কাকিয়ার কাছে বলে দিব, দেখিস কি আছে তোর কপালে। হ্যাঁ হ্যাঁ, যা না চামচে। সাদে কি আর বলি, তুই সবার চামচে। জুই হতাশ হয়ে বলল, প্লিজ তুষি, অনেক উপকার করেছিস, এবার চল বাসায় যাই। বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো ওরা। বিকেলের গোধূলি রঙে আকাশ দেখাচ্ছে ভীষণ সুন্দর। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। 3 বান্ধবী চলছে বাসার উদ্দেশ্যে। একজন আরেকজনের মাথায় চাটি দিচ্ছে, অন্যজন রেগে মেগে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, কখনো বা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অথচ ওরা নিজেও জানে আর মাত্র 2 মাস পর 3 জন থাকবে 3টি ভিন্ন কলেজে। কষ্টরা তখন দলা বেঁধে তাদের কাছে আসবে। সারাদিন অন্যদের সাথে ক্লাস করে হুট করেই মনে পড়ে যাবে স্কুলের সেই দুষ্টু মিষ্টি ঝগড়া। কত শত গল্প, কত শত কাহিনী, এক টিফিন সবাই ভাগ করে খাওয়া। স্কুলের ফ্রেন্ডদের মতো নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকে না, ভালোবাসে না। যতই কথা হোক তবুও যেন মন ভরে না। অথচ একসময় দেখা হলেও কথা খুঁজে পাবে না। গল্পের ঝুলিগুলো ধীরে ধীরে হয়ে যায় শূন্য। কোনে এক পড়ন্ত বিকেলে কলেজের ছুটির সময় তখন তারা বাসায় ফেরার জন্য নির্জন রাস্তায় হাঁটবে। হঠাৎই তখন অন্য স্কুলের একদল বন্ধুদের দেখে তাদের অতীত মনে পড়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে বলবে, আমারও একটা মাথামোটা বন্ধু ছিল, ঠিক আমার মতো, যে কখনো আমি বাদে অন্য কাউকে বন্ধু বানাতে ছিল ভীষণ নারাজ। অথচ দেখো, একই শহরে থেকে আজও আমরা ভিন্ন কলেজে। আমাদের এখন এক সমুদ্র পরিমাণ মনের দূরত্ব। চাইলেও পারি না এক হয়ে হাঁটতে, ঘন্টার পর ঘন্টা বক বক করতে। এই তো দেখো, আমরা এখন হঠাৎ করেই খুব বেশি বড় হয়ে গেলাম, চঞ্চলতা হারিয়ে ফেললাম। সে স্কুল ফেলে আসার সময় তোমরা বরং এখনই যত পারো ঘুরো, সময় কাটাও। দিনগুলো শেষ হয়ে গেলে কখনো আর ফিরে পাবে না, তখন শুধু আফসোস করবে। ঢাবির ক্যাম্পাসে 5 বন্ধু মহলের আড্ডা, সাথে ধোঁয়া ওঠা চা আর গরম গরম সিঙ্গারা। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই এই 5 জনের বন্ধুত্ব হয়। পঙ্কজ খুবই মিশুক, যে কারোর সাথেই খুব সহজে মিশে যেতে পারে। সেই সুবাদে পঙ্কজ আড্ডাটা শুরু থেকে শেষ পর্যন্ত জমিয়ে রাখে। জায়সাও খুব সহজেই মনের কথা কাছের মানুষের কাছে বলে দিতে পারে। সব সময় মুখে থাকে মিষ্টি হাসির ছটা। চায়ের কাপের টুংটাং আওয়াজে মুখরিত চারপাশ। সবাই মিলে আড্ডায় মশগুল। এতগুলো ক্লাসের লেকচার শুনেও এখন মনে হচ্ছে না তারা বেশ ক্লান্ত। আড্ডার মাঝে রাফসা হঠাৎ বলে, চল শাহবাগ লাইব্রেরি থেকে ঘুরে আসি, কয়েকটা বইও নেয়ার দরকার ছিল। কিরে, যাবি তোরা? জায়সা জবাব দেয়, তোর এত এনার্জি আসে কিভাবে? মাত্র 20 মিনিটে হলো ক্লাস হলো। চুপ কর তো, ও যখন যেতে চাইছে তবে চল, আমিও ঘুরে আসি। অনেক দিন ওই দিক যাওয়া হয় না। চল সবাই হেঁটে হেঁটেই যাব। মিরাজ, বিলটা দিয়ে আয়, লাখপতি বাপের কোটিপতি ছেলে। তুষার এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মিরাজ ফট করে বলে, এটাই আমি দেবো কেন? যারটারটা সে দিবি। প্রতিদিন আমাকে বলত পেয়েছ, তাই না? এবার আর মধুর কথা শুনে বলছি না। পঙ্কজ ফুরেন কেটে বলে, আচ্ছা যা, আমরা দিব। আগে বল, রাফসার বিল তুই কেন দিলি? আমরা কি তোর বন্ধু না? ভালোই ভালোই দিবি না কি বল, নয়তো মায়ের খাবি। মিরাজ, এই ছিল তোর মনে? আমিও তো তোর বান্ধবী, কই একদিনও তো আমার বিল তুই দিয়ে দিস না। বিল তো দূরে থাক, 1 কাপ চাও জোটে না তোর থেকে, কিপটা পুরুষা মানুষ। জায়সা কথাটি বলেই তুষারের কাঁধে মাথা এলিয়ে দেয়। তুষার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। জায়সার পানে চুটিক দৃষ্টি দিয়ে চোখ বড় বড় করে বলে, মাইশা, জাইসা, দূরে যা ভাই, গায়ে পড়িস না তো। আমার নারীর প্রতি ভীষণ অ্যালার্জি, ছোঁয়া লাগলেই চুলকানি শুরু হয়ে যায়। 100 হাত দূরে থাক। আমি নাদান বাচ্চা। নারী জাতি ভীষণ মারাত্মক, ঠান্ডা মাথায় খুনও করতে পারে। আমি ভাই খুব ভয় পাই তোদের। তোরা ভালোবাসায় কাছে টানিস, আবার অবহেলে দূরে রাখিস। নারী তোদের হাজার রূপ, দূরে সর সেরি, কাছে আসবি না।
এহেন কথায় সকলে 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে। শেষে কিনা এই দিনটিও দেখতে হচ্ছে, যে কিনা চুমু দিতেও পিছুপা হয় না, তার মুখে কি এমন কথা আসলেই মানায়? ফেসবুকে সব আত্মীয় স্বজনের মাঝে যা তা পোস্ট করে বেড়ায়, সে এসব বলছে? না, এই মানা যায় না, কোনোভাবেই না। জায়সা নিজেকে স্বাভাবিক রেখে জবাব দেয়, দোস্ত, এটা কি আসলেই তুই? আয় আয়, কাছে আয়। আমি শিওর তোর মারাত্মক জ্বর হয়েছে। বলে না, তোর কি শরীর খারাপ লাগছে? সুস্থ স্বাভাবিক তুষার কখনো এমন কথা বলতেই পারে না। না না। পঙ্কজও জায়সার সাথে তাল মিলায়। মামা আমি জাস্ট অবাক, তবে তুষিপাতে সব মেয়েরাই ওর কাছে অ্যালার্জি, তাই না মামা? বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুষার তাদের কথায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার কথায় কান্না দিয়ে মিরাজের কথা শোন। একদম ব্রেকিং নিউজ শুনলাম, শালায় রাফসার সাথে কাল সারা রাত কথা বলেছে। কিরে রাফসা চন্নি, ইহা কি সত্যি? পঙ্কজ ঠোঁট টিপে হাসে। ঠিক শুনেছিস মামা, তবে আমার একটা প্রশ্ন, তোরা এত কি কথা বলছিলি বলতো, আমরাও একটু শিখি। মিরাজ পরে মহা বিপদে। ওরা কিভাবে সব জেনে যায় কে জানে। ইস, কত মাস বাদে একটু কথা বলেছে, তাও জেনে গেল বদগুলো। যদিও 20 মিনিট পরে রাফসা ঘুমে কাঁদো হয়ে আসছিল, তবুও মিরাজের ইচ্ছে হয়নি কল কেটে দেওয়ার। সারা রাত ওভাবেই লাইনে থেকেছে আর রাফসার নিঃশ্বাসের শব্দ অনুভব করেছে। তার মনে হয় এই তো রাফসা তার পাশে। আরও কত শত ভাবনা নিয়ে রাত পার করেছে মিরাজ। ওদের হাসাহাসির মাঝেই রাফসা ততক্ষণে উঠে বেরিয়ে পড়ে। ওইখানে আর এক মুহূর্তে থাকলেও বাদরগুলোর মানসম্মান নিয়ে টানাটানি করবে। তুষারও হুড়মুড়িয়ে দৌড়ে আসলো ওর পিছু পিছু। বাকি 3জন। এরপর সারা রাস্তা খ্যাপাতে খ্যাপাতে গেল তারা। রাফসা ও মিরাজের চুপসে যাওয়া মুখ দেখে হেসে কুটি কুটি হলো। রাস্তায় হেঁটে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে 5 বন্ধু যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। লাইব্রেরিতে গিয়ে যে যার মতো বই ঘাটাঘাটি করা শুরু করলো। হাজার হাজার বইয়ের মাঝে সবাই নিজেদের পছন্দের বই বের করেছে। তুষার বিভিন্ন বই দেখার সময় মনে মনে হেসে ওঠে। এখানে যদি ফুকপিকা বাচ্চা থাকতো, তবে চিৎকার করে বলতো, তুষার ভাই, সব বই আমার চাই, সব। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত এত বই, ইস, সব যে আমার আবেগের অংশ। আমি বারবার বইয়ের প্রেমে পড়তে চাই। হাজার হাজার বই দিয়ে আমার বুকশেলফ পূর্ণ থাকবে। এরপর যখন বয়স হবে 70, ঠিক সেই সময় অবসরে যাব আমি। প্রতিদিন পড়ন্ত বিকেলে 1 কাপ ধোয়া ওঠা চা আর পছন্দের সব বই নিয়ে এক ধ্যানে ব্যালকনিতে বসে বই পড়ব। থাকবে না কোনো চিন্তা, থাকবে না কাজের তাড়া, কেউ আসবে না বিরক্ত করতে। আমি তখন হব চড়ুই পাখির মতো মুক্ত। বইয়েই খুঁজে বেড়াবো আমি সুখ। তুমি থাকবে বসে পাশে, আর এক দৃষ্টিতে আমার বদনখানায় তাকিয়ে থাকবে। শেষ বয়সও লজ্জা লজ্জা মুখে বলবো, এভাবে তাকিও না তুষার ভাই, আমার যে ভীষণ লজ্জা করে। এসব ভেবে তুষার নিজের অজান্তেই হেসে উঠল। মেয়েটা যেই বই পেলে ভীষণ খুশি হয়, পরক্ষণেই ভ্রু দুটি কিঞ্চিত করে মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে, তখনও কি আমাকে তুষি ভাই বলে ডাকবে? এর থেকে রেহাই পাবো কবে? রাফসা কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটি পুরনো বই বের করলো। এরপর এক এক পৃষ্ঠা নড়েচড়ে দেখতে লাগলো। যখনই খুব মনোযোগ দিয়ে বই পড়তে যাবে, তড়িৎ বেগে মিরাজ সামনে চলে আসে। রাফসার বইটি সরিয়ে দিয়ে নিজের বইটি ওর হাতে ধরিয়ে দেয়। এরপর হিসিয়ে বলে, এই বইটি আমি তোকে দিলাম, তবে এখন পড়বি না, বাসায় গিয়ে পুরো বইয়ে পড়ে ফেলবি। এখানে একটা সারপ্রাইজ আছে, মনে রাখিস। সম্পূর্ণ বইটি পড়লেই তো তবে সারপ্রাইজ পাবি তুই। এখন রেখে দেবে কে? আমি গেলাম, ওরা আমাকে তোর সাথে দেখলেই ফাইজলামি করবে। এই বলেই দ্রুত ব্যাগে প্রস্থান করলো সে। রাফসা হা হয়ে গেল। এই বেকুব দেখে দিন দিন সাহসী হচ্ছে। কিভাবে কথাটা বলে গেল? আচ্ছা, কি আছে এই বইয়ের ভেতর? জায়সার এসব ভালো লাগছে না, তাই সে পঙ্কজের সাথে কথায় মশগুল। পঙ্কজ সারাক্ষণ মেয়েদের আলাপন করছে আর জায়সা মুখ মুছড়ে দিচ্ছে। এক সময় পঙ্কজ বলল, মামা তুই আমার কোনো কথায় সিরিয়াস নিস না, গত 5 মাস ধরে বলছি রিলেশন করিয়ে দে, না তুই কোনোভাবে রাজি হচ্ছিস না। ভাই, আমি কি মেয়ের ফ্যাক্টরি নিয়ে আসছি নাকি গোডাউন খুলেছি যে তুই বলবি অমনি আমি মেয়ে নিয়ে হাজির হব? আরে তোর কাছে মেয়ে আছে তো, ওই যে শ্রেয়া।
তোর মামাতো বোন, মেয়েটা হেব্বি দেখতে। ছবিতে তুষার দেখেই তো আমার দিল কা লাড্ডু ফুটে গেছে। হাই হাই, কিতনা অসাম হে ইয়ার। খবরদার, ওর দিকে নজর দিবি না। অলরেডি বয়ফ্রেন্ড আছে ওর। কথাটি বলা শেষ করতে করতে পঙ্কজ জায়সার মাথায় জোরে চাটি মারল, অকথ্য ভাষায় গালি দিল। রেগে তাকিয়ে বলল, তুই গত 5 মাস ধরে একই বলি উড়াস আমার সাথে। যাকে ভালো লাগে তুই বলিস বিয়ারটা, নইলে কোচ বয়ফ্রেন্ড আছে। সমস্যা কি তোর? আমাকে কি সারা জীবন সিঙ্গেল রাখতে চাস? এত পাষাণ্ড তুই? দূরে যা, নিজের গোফ নিজে বুঝতে শেখ। গেলাম আমি। কথাটি বলেই জায়সা চলে গেল বেরিয়ে। সবাইকে বলেই রিকশায় উঠল। ওই পঙ্কজ খাচ্চর মেয়ে মেয়ে শুরু করে দিয়েছে, মানে এখন পুরো ঘন্টার পর ঘন্টা মাথা খেয়ে ফেলবে। যতক্ষণ সামনে থাকে তার শুধু এক কথা, মেয়েদে মেয়েদে। আমি কি মেয়েদের গোডাউন খুলেছি? আরে ভাই, মেয়ে কি হাতের মোয়া? নিজেরটা নিজে খুঁজে নিলেই তো হয়। আশ্চর্য। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা, দূরে কিছু দেখাটাও যেন দায় হয়ে দাঁড়িয়েছে। কনকনে ঠান্ডায় শীতের কাপড়ও বেশ হার মানছে। সারাদিন সূর্যমামার দেখা নেই। হাড় কাঁপানো শীত কয়েকদিন ধরে শুরু হয়েছে। গ্রামের মানুষদের শীতের দিনে অনেক কষ্ট পোহাতে হয়। সকলে মিলে আগুন পোহায়। এরপর নানান রকম পিঠা তো আছেই। স্কুল সব বন্ধ থাকায় ছেলেমেয়েরা নানুর বাসায় যায়। তবে যতই শীত থাকুক, যতই বৃষ্টি থাকুক, সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয় সকল কর্মজীবী মানুষদের। শহরে শীতটাও পড়েছে অনেক। বেলকুনি দিয়ে শাঁ শাঁ করে বাতাস বইছে। কম্বল মুড়ি নিয়ে একটা লম্বা ঘুম দিয়েছে তুষি। স্কুল বন্ধ কয়েকদিন, তাই পড়াশোনার ঝামেলায় আপাতত সে নেই। ডিসেম্বরের শেষ সময় বলে একটু বেশি শীত পড়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে চারপাশে। আমেনা বেগম আর নাজমা নাস্তা বানাতে ব্যস্ত। আতিকুর রহমান, আলতাফ রহমান চা খেতে খেতে আড্ডায় মশগুল। রিমি উচ্চস্বরে পড়ছে বিধায় রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে। জান্নাতও বেশ আয়েশ করে ঘুম দিয়েছে। সারা রাত তাহিরের সাথে কথা বলে কয়েকদিন ধরেই বেশ দেরিতে উঠে জান্নাত। মাঝে মাঝে পার্কে দেখা করে মনের খোরাক মেটায়। আহির যতবারই বলে ভালোবাসি, ততবারই জান্নাত লজ্জায় নুয়ে পড়ে। কথা বলতে জড়তা কাজ করে। তখনই এই মানুষটা মজা লুটার জন্য উচ্চস্বরে হেসে বলে, এই লজ্জারাঙা মুখ দেখেই তো প্রথম দিনে প্রেমের সাগরে ডুবে মরেছিলাম। সারা জীবনেই তোমার এই লজ্জারাঙা মুখ দেখতে চাই প্রিয়তমা। জান্নাত তখন আহিরের বুকে ধুমধাম কিল খুশি দিয়ে তবেই ক্ষান্ত হয়। বিকেলের দিকে সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপে ব্যস্ত। হুট করে আমেনা বেগমের কল বেজে ওঠে। তুষি দৌড়ে ফোন হাতে নিতেই দেখে তুষারের নাম্বার। তখন মুখটা কালো হয়ে যায় তার। আজ 15 হলো তার ফোন আমেনা বেগম দিয়েছে, কিন্তু একদিনও কল মেসেজ কিছুই করেনি তুষার। অথচ তুষির মায়ের ফোনে একদিন পরপরই কল দিয়ে খোঁজ খবর নেয়। এসব মনে পড়তেই ভীষণ কান্না পেল তুষির। কেন তুষার ভাই একদিনও কল করলো না? কেন আসে না? কত মাস পেরিয়ে গেছে, তবুও আসার নাম নেই। তুষি কলটা আমেনা বেগমকে দিয়েই নিজের রুমে চলে গেল। ওইখানে তুষারের কণ্ঠস্বর শুনলেই ভীষণ কষ্ট লাগবে, কান্না আসবে। রুমে গেলেই কি আর নিস্তার পাওয়া যাবে? ঠিকই মন আকুপাকু করে কথা বলার জন্য। আধো আধো মায়ের কথা রুমে শোনা যাচ্ছে। সকালের সাথেই যে হেসে খেলে কথা বলছে, এটা বেশ বুঝতে পারছে তুষি। তবে একবারও তার কথা ভুলেও বলল না তুষার ভাই। সকলের সাথে কথা বলেই কল রেখে দেয়। এবার কান্না যে আর বাঁধ মানল না, ডুকরে কেঁদে উঠল তুষি। মনে মনে যে কয়েকবার আওড়ালো, পাষাণ নির্দয় তুষার ভাই, ছাড়বো না, একদম কোনোদিনও ছাড়বো না। এরপর হুট করেই মনের যত রাগ পুষেছিল সব তুষারের ইনবক্সে গিয়ে ঠেলে দিল। এতদিনে অভিমানে যত ইচ্ছে করুক তবুও নক করেনি। ভেবেছে এই বুঝি তুষার একটা মেসেজ করবে, কিন্তু 3 মাসে একটাও মেসেজ আসেনি তুষারের আইডি থেকে। রাগে নাক তরতর করে কাঁপছে তুষির। মারার জন্য হাত নিষ্পিস করছে। আজ কোনো তালবাহানা নয়, যা মুখে আসবে সব বলে দিবে সে। এত অবহেলা সে সহ্য করার মতো না। কাছে থাকার সময় তো খুব প্রেম দেখাতে আসে, আর দূরে গেলেই সব উধাও। কি পেয়েছে কি ওই জঙ্গলি ভূত? ফুসতে ফুসতে তুষারের ইনবক্সে গিয়ে একটা লম্বা মেসেজ করলো, সমস্যা কি তোমার? আমাকে একটু বলবে? আমার সাথে কথা বললেই কি তোমার খুব অ্যালার্জি হয়ে যায়, ভীষণ চুলকায়, সারা শরীর জ্বলে যায়? হ্যাঁ, তবে আসো মলম লাগিয়ে দিই। তুষার ভাই,
তুমি আসছো না কেন? আমার যে কেমন কেমন লাগে, তুমি কখনো বুঝবে না, কারণ তোমার মন বলতে কিছুই নেই। তুমি কি জানো না, এই 3টি মাস আমি কত আশা করে থেকেছি, হুট করেই ঢাকা থেকে চলে আসবে আর আমাকে ডেকে বলবে। এই বেয়াদব, দেখ সারা রাত জার্নি করে তোর জন্য চলে এসেছি, এবার আমার পা টিপে দে। না, আমার এত কিছু আশা করাটাই ভুল। তুমি যে কি আমি তো তাই ধরতে পারি না। ভিন্ন ভিন্ন রূপ তোমার। আগে তো খুব 7 দিন পর পরই আসতে, তবে কেন এবার আসছো না বুঝতে পেরেছি। আমি আসলে তো ঢাকায় নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তাকে ছাড়া আসতে মন চায় না। ঠিক আছে, কোনোদিনও আমার চোখের সামনে আসবে না, নয়তো খুন করে দিবই বলে দিলাম। লেখা শেষে সেকেন্ডের মধ্যেই সেন্ড করে দিল। তুষার লাইনে থেকেও সিন করার নাম নেই। 5 মিনিট অপেক্ষার পর যখন দেখলো সিন করছে না, রাগে দুঃখে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। এরপর বিছানায় নিজে ওপর হয়ে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে গেল। রাতে আমেনা বেগম অনেকবার দরজা ধাক্কাধাক্কি করেছে, তবুও তুষির কোনো খবর নেই। শেষে তুষির মা গর্জে উঠে অবস্থা বেহালের দিকে যাচ্ছে বিধায় তুষি উঠে 2 লকমা খেয়ে আবার ঘুমিয়ে যায়। সকাল সকাল আয়েশের ঘুম সব 12টা বাজিয়ে দিল জান্নাত। দরজা এমনভাবে ধাক্কাচ্ছে মনে হয় ভেঙে ফেলবে। তুষির মেজাজ ভীষণ চটে গেল, আজ সে জান্নাতকে মেরে ফেলবে। শয়তানের শয়তান, ঘুম নষ্ট করিস। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে রেগে গেল দরজা খুলতে। অমনি জান্নাতকে কিছু বলার আগেই দেখতে পেল আমেনা বেগম বড় চামচ নিয়ে দাঁড়িয়ে আছে রেগে। তিনি গর্জে উঠে বলল, নবাবজাদি হয়েছিস? মেয়েটা কখন থেকে ডাকছে, সে খেয়াল তোর আছে? বেয়াদব, বেয়াদবের বেয়াদব। মরার ঘুম কি তুই একাই ঘুমাস? কত বেলা হয়ে গেছে, একটা মানুষ উঠতে বাকি নেই। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি আর আসবো না, তবে পিঠের ছাল আর একটাও থাকবে না। এই বলে চলে গেলেন তিনি। জান্নাতের দিকে চোখ যেতেই ঠোঁট টিপে হাসতে দেখল। মায়ের বকা তার মধ্যে ঘুম ঠিক মতো হয়নি, এখন আবার খবিশ হাসছে। সব কিছু দেখে রাগের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। মায়ের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, কত সকাল মা, মাত্র তো 7টা বাজে। প্রতিদিন তোমার প্যান প্যান ভালো লাগে না, আমাকে তুমি বরং দূরে কোথাও পাঠিয়ে দাও, এই বাসায় আমি আর থাকবো না। চিলিয়ে চিলিয়ে রান্নাঘর থেকে উত্তর দেয় আমেনা বেগম, ফাজিলের ফাজিল, আমি এবার আসলে হাড্ডি একটাও সাথে থাকবে না। মুখ ভেঙচি কেটে ফ্রেশ হতে যাচ্ছে তুষি। সে জানে মায়ের কথা না শুনলে কপালে দুঃখ আছে। এমনিতেই সারা রাত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েই চলেছে। সব হয়েছে ওই জঙ্গলি ভূতের ছচ কারণে। ততক্ষণে জান্নাত বিছানায় বসে পড়েছে। তুষিকে শোনানোর জন্য উচ্চস্বরে জবাব দেয়, হ্যাঁ রে, এসএসসিটা দে ঠিক মতো, জামাই বাড়ি পাঠানোর ব্যবস্থা আমরা ঠিক করছি। বাথরুম থেকেই রেগে উত্তর দেয়, চুপ করো তুমি, তোমার সাথে কোনো কথা নেই, কেউ কথা বলবে না আমার সাথে। বাসাটা একদম মাছের বাজার বানিয়ে ফেলেছ সকাল সকাল, শান্তিতে একটু ঘুমোতেও পারিনি, ওরা কপাল। সবার নাস্তা শেষে আমেনা বেগম ডেকে পাঠালেন তুষিকে। নিজের রুম থেকে তড়িঘড়ি করে আসতেই দরজার সাথে লেগে থপ করে মেঝেতে পড়ে গেল। ব্যথায় আহ করে উঠল। আমেনা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে ধরল তুষিকে। এরপর বিছানায় পা উঠিয়ে বসিয়ে দিল। এক পর্যায়ে তুষিকে বলল, পায়ে কি খুব জোরে লেগেছে? ঠিক মতো হাঁটতেও পারিস না, কি করব আমি তোকে নিয়ে? তুষি উপর নিচ মাথা ঝাঁকায়। এরপর মাথায় আদর করে আমেনা বেগম আবার বলে ওঠে, আচ্ছা শোন, যে কারণে তোকে ডেকেছি, কয়েকদিন তো স্কুল বন্ধই, তোর মামাও যেতে বলেছে তোকে, তার নাকি ভীষণ দেখতে ইচ্ছে করছে। একটু পর সিএনজিতে উঠিয়ে দিব তোর বাবা, 2-4 দিন থেকে আয়, দেখিস ভালো লাগবে। কয়েকদিন ধরে দেখছি মনমরা হয়ে রুমে থাকিস, এর জন্য আমিও মানা করিনি। ভাবি সকালই যেতে বলেছে, এখন গিয়ে রেডি হয়ে নে, কাজে যাওয়ার সময় তোর বাবা এগিয়ে দিয়ে আসবে। মায়ের এহেন কথা শুনে প্রথমে খুশি হলেও পর মুহূর্তেই মনে হলো ওর বাড়িতে যাওয়া মানে আরও কষ্ট পাওয়া। সারা বাড়িতে তুষারের স্মৃতিতে পরিপূর্ণ, তাই তুষি ভাবলো যাবে না। ভাবুক হয়ে উত্তর দিল, আমি এখন যেতে পারবো না আম্মু, পড়াশোনার ভীষণ চাপ, যাওয়া যাবে না। পরীক্ষার কয়েকদিন আগে দেখা করে আসবো, তুমি বরং মামাকে আসতে বলো প্লিজ আম্মু প্লিজ।
আমেনা বেগম চেতে গেলেন। তার বাপের বাড়ি যাওয়ার এত তালবাহানা থাকবে কেন? তাকে কি কাজকাম করাবে নাকি? দাঁতে দাঁত চেপে বলল, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আমি আর একবার বলবো না, তবে আজ থেকে আমাকে মা বলে ডাকবি না। তোর মামা নেই, মামিও নেই। যা এখন আমার সামনে থেকে, মেজাজ খারাপ করিস না। তুষি বুঝলো মা রেগে গেছে। দীর্ঘশ্বাস ফেলল সে। অন্য কোথাও যাওয়ার কথা তুলতেই আগে আগে আমেনা বেগম একদম নাচক করে দেয়। কিন্তু নানুর বাসায় কথা একটু বললেই চোখ দিয়ে খুশিতে চিকচিক করে ওঠে। খুশিতে গদগদ হয়ে না পারে তখনই পাঠিয়ে দিতে। অতঃপর হতাশ হয়ে মায়ের রুম থেকে বেরিয়ে রেডি হলো। ব্যাগ গুছিয়ে নিচে নেমে দেখতে পেল আতিকুর রহমান তার জন্য অপেক্ষা করছেন। আলতার রহমান খুব সকাল সকাল অফিসে চলে যান আর খুব রাতেই বাড়ি ফিরে। তাই জান্নাত, রিমি আর নাজমা বেগমকে বিদায় দিয়ে চলল সে নানুর বাসায়। কলিং বেলের শব্দে নূরজাহান ঠিকই বুঝতে পারল তুষি চলে এসেছে। খুশিতে আটখানা হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। তুষি হেসে গলা জড়িয়ে ধরল। ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলো, মামি তুমি এত সকাল সকাল আমাকে আসতে বললে কেন? বিকেলে আসা যেত না? তোমার ননদকে বলে পাগল করে দিয়েছো। ওই বাড়িতে এখন 1 সেকেন্ডও থাকা গেল না। আচ্ছা মামা কোথায়? দেখছি না যে। মাত্রই দুপুরে রান্না বসিয়েছে নূরজাহান। তুষির জন্য শরবতের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে উত্তর দিল, তোর কথা খুব মনে পড়ছিল, তাই তো নিয়ে আসলাম তোকে। এই নে শরবতটা খেয়ে ফেল। তোর মামার বাসায় থাকার কি কোনো ঠিক ঠিকানা আছে? অফিসে চলে গেল একটু আগে, রাতে আসবে বোধহয়। শরবত খেতে খেতে কিছুক্ষণ গল্প করল তুষি। নূরজাহান রান্নাঘর থেকে 1 কাপ কফির মগ তুষির হাতে ধরিয়ে দিতেই তুষি নানা করে উঠে, না মামি, আমি কফি খাই না। তুমি জানো না এখন তো কিছুই খাবো না। আসো দেখি কি রান্না করো, আমিও হেল্প করি। এটা তোর জন্য নয় রে বাবা, আর তোকে কোনো কাজ করতে হবে না। আমি কি কাজ করার জন্য তোকে নিয়ে এসেছি? তুই বরং এক কাজ কর, তুষারের ঘরে গিয়ে কফিটা দিয়ে আয়। এই কথাই তুষি যেন আকাশ থেকে পড়ল। কে বলে মামি এসব? ছেলের চিন্তায় মাথায় খারাপ হয়ে গেল নাকি? সে এখানে কিভাবে আসবে? নাকি আমি কানে কম শুনলাম? হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে তুষির। কথা গলায় আটকে আসছে। তবুও খুব কষ্টে অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাইয়ের রুম মানে কি বলো এসব? সে তো ঢাকা। নূরজাহান উচ্চ স্বরে হেসে উঠল তুষির এহেন চুপসে যাওয়া মুখ দেখে। ঠোঁট টিপে হেসে বলে, ছেলে আমার সারা রাত জার্নি করে শেষ রাতে দেখি ফোন করেছে। আমি তো অবাক, এত রাতে কিছু হলো না তো? ভয়ে ভয়ে কল রিসিভ করতেই তুষার বলল, তাড়াতাড়ি দরজা খুলো মা, ভীষণ টায়ার্ড লাগছে, এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি হাঁ হয়ে ওর কথা শুনলাম। এরপর দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আসলেই আমার মানিক বাড়ি এসেছে। আমি যে কত খুশি হয়েছি তোকে বোঝাতে পারবো না। 3 মাস পর বাড়ি এসেছে ভাবা যায়? আগে জিজ্ঞেস করলেই বলতো পরীক্ষা মা, এখন যাব না। রাতে যা ছিল তাই খেয়ে সে যে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই। তবে আমাকে বলে রেখেছিল যাতে ফোন করে তোকে নিয়ে আসি আমি। একদমে কথাগুলো বলেই বড়সড় দম নিলেন উনি। এরপর তুষিকে তাড়া দিয়েই রান্নার কাছে গেলেন। এদিকে এসব কথা শোনার পর তুষির হাত পা অসাড় হয়ে আসছে। শরীরে শীতের কাপড় পরলেও মনে হচ্ছে শীত যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। থরথর করে কাঁপছে তুষি। মস্তিষ্ক জানান দিচ্ছে শুধু একটাই কথা, তুষার ভাই এসছে। আর এই বাড়িতে আসাটাই মস্ত বড় ভুল হয়েছে তুষির। কালকে যা তা বলে দিল, এখন কি হবে? তুষার সামনে পেলেই তো মাথা চিবিয়ে খাবে। হায় আল্লাহ, নিজের মায়ের মতো যেন কোনো মা না হয়। নিজের মেয়েকে সে খুশিতে গদগদ হয়ে বাঘের গুহায় পাঠিয়েছে। এসব ভাবতে ভাবতে কাঁপা কাঁপা পা নিয়ে তুষারের ঘরের দিকে গেল। হাত ভীষণ ঠান্ডা হওয়ার মনে হচ্ছে। গরম কফিটাও যেন হাতের ছোঁয়ায় ঠান্ডা হয়ে গেছে। হাতের কাঁপুনিতে এক্ষুনি ঠাস করে মেঝেতে পড়ে যাবে। আকাশ পাতাল চিন্তা করে ধীরে ধীরে প্রবেশ করে হালকা ভিড়িয়ে রাখা ঘরে রুম জুড়ে খুঁতখুঁটে অন্ধকার। আজ এমনিতে সূর্যের দেখা নেই, তার মধ্যে সব জানালার পর্দা লাগিয়ে রাখা। ভয়ে ভয়ে বিছানার দিকে তাকাতে দেখলো সারা শরীর জুড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তুষার। এক বিন্দু পরিমাণও দেখার উপায় নেই। কফিটা টেবিলে রেখে গলা জড়ানো কণ্ঠে আস্তে আস্তে ডাক দিল, তো তুষার ভাই, এই তুষার ভাই, উঠে তোমার কফি খাও।
অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় পরেও কোনো উত্তর আসলো না। তুষি চুপচাপ বিছানায় বসে আবার হাত বাড়িয়ে ডাকতে লাগলো। কি হলো তুষার ভাই, তুমি কি উঠবে না? এবারও কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবলো যে ছেলের চুরির আওয়াজে ঘুম ভেঙে যায়, আজ তার কি হলো? আজকে কোনো সারা শব্দ নেই কেন? শেষে না পেরে কম্বল মাথা থেকে একটু সরিয়ে তুষারের মুখের দিকে ঝুঁকতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। আজ কতগুলো দিন পেরিয়ে একটু চোখের তৃষ্ণা মিটল। অচিরেই গলা শুকিয়ে কাঠ তুষির। শুকনো ঠোক গিলে সারা মুখে ভালোভাবে পরক করলো। ইচ্ছে জাগলো হাত বুলিয়ে দিতে। ফর্সা মুখে নাকের পাশের তিলটা তুষিকে বেশ সামাল করে তুলেছে। ওই দিকে বেশিক্ষণ তাকাতে পারল না তুষি। বাম হাতটা মুখের উপর নাড়িয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।